হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন হলাদার, এমএসএস সার্ভে ট্রেনিং সেন্টারের পরিচালক। আজকে আসছি আপনাদের মাঝে আলোচনা করতে সার্ভে বিষয়। আজকের ক্লাস হয়েছে পর্চা চেনার উপায় এবং কি কি পর্চা আছে এবং কোন পর্চা কত সনে প্রস্তুত হয়েছে। ঠিক আছে, যদি কেউ থাকেন তাড়াতাড়ি যুক্ত হন। আজকের আলোচনা হয়েছে পর্চা। আসলে আমরা অনেকেই জানি না আসলে পর্চা কি কি পর্চা আমাদের আছে বা কি পর্চা বা রেকর্ড হয় আমাদের দেশে। অনেকে পর্চা চিনি অথবা অনেকে পর্চা চিনি না। তাই আজকে আমাদের পর্চা সংক্রান্ত বিষয়ে আলোচনা। তাই সবাই আমন্ত্রিত। আসলে পর্চা বা রেকর্ড কি? আসলে সরকারি ভূমি অফিস থেকে মাঠ পর্যায়ে গিয়ে মালিকানার বিবরণী সহ যে পর্চা এবং ম্যাপ প্রস্তুত করেন এবং রেকর্ড প্রস্তুত করেন এবং পরে ম্যাপ এবং পর্চা প্রস্তুত করার পরে যখন সরকারিভাবে এটা নথিভুক্ত করা হয় তখন তাকে খতিয়ান বা পর্চা বলে। আসলে পর্চা এবং খতিয়ান এগুলো চলে। তো আসলে কি পর্চা আমাদের এখানে আছে, যেমন প্রথমে আছে সিএস, তারপরে এসএ, তারপরে আরএস, তারপরে হয়েছে সিটি ও বিএস। আসলে রেকর্ড কি চলতে আছে কিনা আমি তো বুঝতে আছি না। হ্যাঁ জুয়েল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তো কই আছো তুমি? জুয়েল শোনা যায়? আমাদের মাঝে আমার বড় ভাই সোহেল ভাই উপস্থিত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে রেকর্ড বিষয়ে আলোচনা করব, কি পর্চা ও রেকর্ড আমাদের আছে। ঠিক আছে, তো আমাদের বাংলাদেশে প্রধানত চারটি রেকর্ড, যেমন সিএস, এসএ, আরএস ও সিটি। সিটি এবং বিএস দুটোই এক। যেমন ঢাকা মহানগরের জন্য যেটা প্রস্তুত করা হয়েছে সেটা সিএস, এবং মফস্বল এলাকায় যেগুলো তৈরি হয়েছে যেমন বিভিন্ন বিভাগীয় অঞ্চল, জেলা, এগুলো হয়েছে বিএস, এবং ঢাকা শহরের জন্য সিটি বা মহানগর। এখন আমরা বলতে পারি যে প্রথমে কোনটা হয়েছে, সিএস। আসলে সিএস রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেকর্ড। সিএস রেকর্ডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রেকর্ড। এই রেকর্ডটারে বলে ক্যাডস্ট্রাল সার্ভে। আসলে এটা একটা ব্রিটিশ পিরিয়ডের একটি রেকর্ড। এটি শুরু হয় 1989 থেকে 1889 থেকে 1940 পর্যন্ত চলে এই রেকর্ডটা। এবং এই সিরিয়াস যে রেকর্ড, এই রেকর্ডটা প্রধানত ব্রিটিশ শাসনামলে এই রেকর্ডটা করা হয়। যখন জমিদারি প্রথা ছিল, এই জমিদারি প্রথার আমলে এবং ব্রিটিশ শাসন আমলে এই সিএস রেকর্ডটা প্রস্তুত করা হয়। এবং এই সিএস রেকর্ড প্রধানত দুই অংশে বিভক্ত থাকে। যেমন আমরা যদি সিএস রেকর্ডটা দেখি তাহলে প্রথম পেজে দুইটা অংশ থাকে, যেমন উপরের একটা অংশ, নিচে একটা অংশ। ঠিক আছে, যেন উপরের যে অংশে যে মালিকানা দেখা যায় জমিদার, এবং নিচে যে মালিকানা দেখা যায় তারা হচ্ছে প্রজা। আসলে আমরা মনে করি যে নিচে যে নামগুলো দেখা যায় নিচের অংশে, আমরা প্রধানত তাদেরকে মালিক গণনা করি। আসল কথা হইলো
ওই আমলে উপরে যারা ছিল তারাই প্রধানত মালিক ছিল, এবং নিচের অংশে যে মালিকদেরকে আমরা বুঝি আসলে তারা ছিল জমিদারদের নিকট থেকে নিযুক্তীয় প্রজা, যারা এই সম্পত্তিটা ভোগ দখল করত জমিদারদেরকে। এই ভোগ দখলের বিনিময়ে কিছু অর্থ প্রদান করত, হয় টাকা নাইলে না হয় শস্য, এসবের মাধ্যমে অর্থ প্রদান করত। আসলে প্রধানত উপরের অংশে যারা ছিল তারাই জমিদার, আর নিচে যারা ছিল তারা ছিল প্রজা। তবুও তার পরবর্তীতে এই যে প্রজা যারা আছে তাদেরকেই মালিক হিসাবে গণনা করি আমরা। তারপরে কি হয়েছে, সিএস যখন ব্রিটিশ সরকার যখন বাংলাদেশ থেকে উৎখাত হয়, এবং উৎখাত হওয়ার পরে তারপরে 1947 সালে যখন ব্রিটিশ সরকার জমিদারি প্রথা বিলুপ্ত হয়, তারপরে কি হয়, ভারত মহাদেশে এই দেশটাই হয় মানে একত্রে বসবাস করা শুরু করে। ভারত মহাদেশ যখন বিভক্ত হওয়ার পরে 1947 পরে যখন বিভক্ত হয়, তখন কি হয়েছে, তার পরবর্তীতে সিএস এর পরে হয় এস এ রেকর্ড। এস এ রেকর্ড হয়েছে স্টেট একুইজিশন, ঠিক আছে, একুইজিশন রেকর্ড এটা হয়েছে যে আর পরবর্তীতে মাঝে মাঝে এই রেকর্ডটাকে, এটা পাকিস্তান পিরিয়ডের একটা রেকর্ড, এস এ রেকর্ড। এস এ রেকর্ডটা হয়েছে পাকিস্তান পিরিয়ডের রেকর্ড, যার কারণে এস এ রেকর্ডকে মাঝে মাঝে পিএস রেকর্ডও বলা হয়। পিএস রেকর্ড মানে পাকিস্তান সার্ভে, ঠিক আছে। আবার মাঝে মাঝে এই এস এ রেকর্ডকে এমআরও বলা হয়, অনেক অঞ্চলে এস এ রেকর্ডকে এমআর রেকর্ড বলা হয়, ঠিক আছে। তো এই যে এস এ রেকর্ডটা যদি আমরা বলি, এস এ খতিয়ানটা প্রধানত এক পাতায় থাকে এবং সিএসটা হয়েছে 2 পাতা। মানে এস এ রেকর্ডটা যখন হয়, এই রেকর্ডের টাইমটা ছিল 1956 থেকে 1962 সাল পর্যন্ত। 1956 থেকে 1962 এই সাল পর্যন্ত এস এ রেকর্ডটা চলে। আর এস এ রেকর্ডকে প্রধানত মাঝে মাঝে টেবিল রেকর্ড বলা হয়, কারণ বাংলাদেশে যত ধরনের রেকর্ড হয়েছে তার ভিতরে সবচাইতে ত্রুটিপূর্ণ এবং সমস্যাযুক্ত রেকর্ড ছিল এস এ রেকর্ড, ঠিক আছে। তাই এই এস এ রেকর্ডকে একটি ত্রুটিপূর্ণ রেকর্ড গণনা করা হয় যখন পাকিস্তান সরকারের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করি, এবং স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশে যখন একটা রেকর্ড হয় তখন আরএস রেকর্ড হয়। এই আরএস রেকর্ডটা প্রধানত বাংলাদেশে চলে 1966 সাল থেকে 84 সাল পর্যন্ত। কেননা এস এ রেকর্ডে বিভিন্ন ভুল ত্রুটি ও সমস্যা দেখা দেওয়ার কারণে, এস এ রেকর্ডে বিভিন্ন ভুল ত্রুটি ও সমস্যা থাকার কারণে তখন বাংলাদেশ সরকার বা বাংলার সরকার মনে করলো যে এই রেকর্ডটা একটা সমস্যাপূর্ণ রেকর্ড, এটাকে সংশোধন করা দরকার। যার পরিপ্রেক্ষিতে কি করছে, আরএস রেকর্ড করে। আরএস রেকর্ডটা হয়েছে কত সাল থেকে, 1966 থেকে 84 সাল পর্যন্ত আরএস রেকর্ডটা চলে। তারপর আরএস রেকর্ডটা একটা খুবই গুরুত্বপূর্ণ রেকর্ড। আমরা মালিকানা যেটা যাচাই করি, আসলে মালিকানা যেটা যাচাই করি সবচাইতে গুরুত্বপূর্ণ রেকর্ডের ক্ষেত্রে আরএস রেকর্ডটা ভূমিকা পালন করে। কারণ আরএস রেকর্ডের ভূমিকা অতুলনীয়, কারণ আরএস রেকর্ডটাকে বলে রিভিশনাল সার্ভে, ঠিক আছে, মানে সংশোধনী রেকর্ড, ঠিক আছে। যখন এস এ রেকর্ডটাকে আমরা সমস্যাযুক্ত, মানে ওই আমলে সরকার যখন মনে করছে যে এস এ রেকর্ড একটি ত্রুটিপূর্ণ সমস্যাযুক্ত রেকর্ড, তখন এইটা মনে করার পরে তারা কি করছে, নতুন একটা রেকর্ড করতে চায়, এবং এই রেকর্ডটা ছিল আরএস রেকর্ড। এটা কবে হয়, 1966 সাল থেকে 1984 সাল পর্যন্ত এই আরএস রেকর্ডটা চলে। আরএস রেকর্ডের পরে অনেক জায়গায় বিএস রেকর্ড হয়, যেমন 1990 পরে বিএস রেকর্ড হয়, যে বিএস রেকর্ডটা এখন পর্যন্ত চলমান। বিএস রেকর্ডটা কি এখন পর্যন্ত চলমান, কিন্তু ঢাকা মহানগরে যে সিটি পর্চা বা সিটি রেকর্ড বা মহানগর সিটি জরিপ, এটা প্রধানত এটা সময় ছিল, রেকর্ডটার সময় ছিল 1999 সাল থেকে 2000 সাল পর্যন্ত। আর এই সিটি রেকর্ড একমাত্র ঢাকা শহরের জন্য, ঢাকা সিটির জন্য, এটা বাহিরে কোথাও না। বাহিরে যেসব মফস্বল বা জেলা বা বিভাগ পর্যায়ে যে রেকর্ডটা হয়েছে ওটা হয়েছে বিএস। অনেক জায়গায় এই রেকর্ডটাকে বিআরএস রেকর্ডও বলে, ঠিক আছে। অনেকে বিএস বলে, অনেকে বিআরএস রেকর্ড বলে, ঠিক আছে। যে বিআরএস রেকর্ডটা এখন পর্যন্ত বিএস রেকর্ডটা চলমান, অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয় নাই। তবে আমরা যে আলোচনা করলাম সিএস রেকর্ড, ক্যাডাস্ট্রাল সার্ভে, প্রধানত এটা ব্রিটিশ আমলের রেকর্ড, এটা খুব গুরুত্বপূর্ণ।
এখানে মালিক ছিল কারা? জমিদারেরা। এবং নিচে যাদের নাম আছে মালিক হিসাবে যাদের নাম আছে তারা আসলে প্রধানত তারা প্রজা ছিল। মানে জমিদারদের নিকট থেকে নিযুক্তিয় প্রজা। ঠিক আছে, জমিদাররা যেই মানুষজনকে বা যাদের কাছে জমিটা বন্দোবস্ত দিছে এবং জমিটা যারা ভোগ দখলে ছিল এবং ভোগ দখলের বিনিময়ে জমিদারদেরকে একটা অর্থ বা কোনো শস্যর একটা অংশ দিত। ঠিক আছে, এর বিনিময়ে তারা কি করত? ওই সম্পত্তিটা ভোগ দখল করত। ঠিক আছে। হ্যাঁ বন্ধু রানা, কথা কি বোঝা যায় বন্ধু? মানে কোনো সমস্যা আছে কিনা একটু জানাবা। ঠিক আছে, এখন হয়েছে যে তখন তারা ছিল কি প্রজা, প্রধানত তারা ছিল প্রজা। কাদের নিকট থেকে নিযুক্তি ছিল? জমিদারদের নিকট থেকে। ঠিক আছে, জমিদাররা মালিক, তারা যাদেরকে নিযুক্ত করত ওই সম্পত্তিটা ভোগ দখলের জন্য, তারা ওই সম্পত্তিটা ভোগ দখল করত। তারা প্রধানত ছিল কি প্রজা। যখন জমিদার প্রথা বিলুপ্ত হয় তারপরে এই প্রজারাই যারা এই ভোগ দখলে ছিল তাদের নামে আলাদাভাবে সম্পত্তি রেকর্ড করা হয় পাকিস্তান পিরিয়ডে, পাকিস্তান শাসন আমলে। ঠিক আছে, এই সনটা ছিল কত? 1956 সাল থেকে 1962 সন পর্যন্ত এই যে সনটা ছিল। এখন পাকিস্তান সরকার মনে করছে যে এই যে শাসন আমলটায় যারা ভোগ দখলে আছে সম্পত্তিটা প্রধানত, তাদের নামে আলাদা একটা রেকর্ড করা উচিত। তাই এই বিবেচনা করে কি করলো পাকিস্তান সরকার ওই আমলে, পাকিস্তান পিরিয়ডে, তখন একটা এসে রেকর্ড করলো। প্রধানত এই রেকর্ডটার সময় মাঠে গিয়ে সঠিকভাবে দাগ খতিয়ান মালিকানা কোনো কিছু যাচাই ছাড়াই, মানে ত্রুটিপূর্ণ ভাবে এই রেকর্ডটা করে এসে রেকর্ড। ঠিক আছে, এই কারণে যখন বাংলা সরকার যখন একটি রেকর্ড চালু করে, যখন দেখছে যে এসে রেকর্ডটা একটি ত্রুটিপূর্ণ রেকর্ড এবং এটাকে যে বললাম শুরুতেই, এটাকে টেবিল রেকর্ড বলা হয়। মানে বাসায় বসে বা অফিসে বসে টেবিলে বসে আলোচনা সাপেক্ষে তারা রেকর্ডটা করছে, যার কারণে বিভিন্ন ভুল ত্রুটি সমস্যা দেখা দিছে। এখন যখন চিন্তা করলো তারা এই সমস্যাগুলো খুবই সমস্যা, সঠিক মালিকানা নাই। আবার এসে রেকর্ডে দেখবেন কিছু কিছু রেকর্ডে মালিকানার ক্ষেত্রে হিস্সা আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হিস্সা ব্যবহার করা হয় নাই। এখন হিস্সা যদি না থাকে তাহলে একটা মালিক টোটাল সম্পত্তিটা কতটুকু পাবে, সে কত অংশ পাবে, কতটুকু সম্পত্তির মালিক, কত শতাংশ বা কত কাঠা বা কত করা, আঞ্চলিক হিসাব যেটা, কে কতটুকু পাবে। কিন্তু আসলে বইপত্র বা আলোচনা সাপেক্ষে সরকারি হিসাবে তো করা বা কাঠা এগুলা থাকে, কিন্তু আঞ্চলিক বিভিন্ন হিসাব থাকে তার সাথে মেলে না। কিন্তু মূল সরকারি হিসাব হচ্ছে শতাংশ, অযুদাংশ, তারপরে কাঠা আছে, বিঘা আছে, এসব আর কি। যখন দেখছে যে হিস্সা অনুযায়ী এই সম্পত্তিটা বন্টন করা সম্ভব না, এসি রেকর্ডে কোনো প্রকার হিস্সার ব্যবহার করা হয়নি, তখন মানে বাংলা সরকার মনে করলো কি যে এই রেকর্ডটা পরিবর্তন করা দরকার। যখন পরিবর্তন করা দরকার, এই উদ্দেশ্যে কি করলো, নতুন একটা রেকর্ড চালু করলো। এই রেকর্ডটা কি? আরএস রেকর্ডটা কি? রিভিশনাল সার্ভে, মানে সংশোধনী রেকর্ড। যখন আরএস রেকর্ডটা যখন করলো, তখন সুন্দরভাবে মালিকানা এবং ভোগ দখল কার কতটুকু আছে সম্পূর্ণভাবে যাচাই বাছাই যা লাগে সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে করার পরে এটা রেকর্ডভুক্ত করে এবং নথিভুক্ত করে। তারপরে মনে করেন যারা মূল সম্পত্তির মালিক তাদেরকে মাঠ পর্চা দেয়। ঠিক আছে, পরবর্তীতে এটা যখন নথিভুক্ত হওয়ার পরে রেকর্ডভুক্ত হয়, তখন এখান থেকে খসড়া প্রদান করে মালিকদেরকে, অথবা সার্টিফাই কপি অথবা মানে সার্টিফাই কপি প্রদান করে, মানে মূল পর্চা। আসলে খতিয়ান রেকর্ডভুক্ত যেটা হয় সরকারিভাবে অফিসে, এটাকে বলা হয় খতিয়ান। এবং খতিয়ান একটা নাম্বার থাকে, টোটাল পর্চাটার উপরে একটা যে নাম্বার থাকে সেটা হচ্ছে খতিয়ান নাম্বার। আর টোটাল রেকর্ড যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি খতিয়ান। আর যখন কোনো মানুষকে এই খতিয়ান থেকে নকল কপি দেওয়া হয়, অর্থাৎ খসড়া দেওয়া হয় বা সার্টিফাইড কপি দেওয়া হয়, এটাকে কি বলে? পর্চা। ঠিক আছে, এখন পর্চা বলে। এখন এসএ রেকর্ডটা যেহেতু সমস্যাযুক্ত, এই কারণে যে আরএস রেকর্ডটা করা হয়, আরএস রেকর্ডটা সময়কাল কি? আরএস রেকর্ডটা সময়কাল হচ্ছে 1966 থেকে 1984। আর সিএস এর রেকর্ড কাল কত?
1889 সাল থেকে 1940। আর এসের রেকর্ড কাল কত, জরিপ কাল কত? এসেরটা হয়েছে যাইয়া 1956 থেকে 1962। আর আরএস কত? 1966 থেকে 1984। এবং বিএস রেকর্ড শুরু হয় 1990 এর পরে, যা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় চলমান আছে এবং অনেক জায়গায় বিএস রেকর্ড সম্পূর্ণ হয়েছে। আর যদি বলি ঢাকা মহানগরের সিটি জরিপ, তাহলে সিটি জরিপের কথা বললে গেলে হবে যাইয়া সিটি জরিপটা 1999 থেকে 2000 সাল পর্যন্ত চলে এবং সম্পূর্ণ ঢাকা শহর, ঢাকা সিটিটা রেকর্ড কমপ্লিট হয়। এখন আর রেকর্ড মানে সিটি যে রেকর্ডটা এটা আর চলমান নাই। ঠিক আছে, তাইলে আপনারা মনে রাখবেন সবসময়, প্রথম কি হয়েছে সিএস, সিএস এর পর কি এসএ, এস এর পর কি আরএস, আরএস এর পর কি সিটি, বিএস। যেমন ঢাকা শহরের জন্য সিটি এবং ঢাকার বাহিরে যেমন জেলা ও বিভাগীয় পর্যায়গুলো কি বিএস, থানা পর্যায়ে যা হয়েছে রেকর্ড এগুলো বিএস। আর হয়েছে আরেকটা কথা হয়েছে যাইয়া সিএস রেকর্ডকে আবার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ডিএস রেকর্ডও বলা হয় এবং এস এর রেকর্ডকে বিভিন্ন জায়গায় পিএস রেকর্ড বলা হয় এবং এমআর রেকর্ড বলা হয়। আসলে পিএস রেকর্ডটা কি পাকিস্তান সার্ভে, পিএস রেকর্ড কি পাকিস্তান সার্ভে, আর এস এর রেকর্ডটা কি স্টেট একিউজেশন। ঠিক আছে, এখন আমাদের পর্চা লাইনে কে কে আছেন, আমার কথা বোঝা যায় কিনা প্লিজ একটু দয়া করে জানাবেন। ঠিক আছে, যদি আপনারা কমেন্ট করে না জানান আসলে আমার কথা বোঝা যায় কিনা, তাহলে তো আমার বুঝতে কষ্ট হচ্ছে। বাকিনা কামাল, বোঝা যায় কথা? তারপর কি হলো, এখন যদি আমরা যদি এস এর রেকর্ড সম্পর্কে সিএস রেকর্ড সম্বন্ধে আলোচনা করি, আসলে সিএস রেকর্ডটা আমরা কিভাবে চিনব? ঠিক আছে, সিএস রেকর্ড প্রধানত আড়াআড়ি হয়। ঠিক আছে, যেমন লম্বা হয়, সিএস রেকর্ড কি হয় লম্বা। এটা কয় পাতা হয়? 2 পাতা। যেমন একটা রেকর্ডের এক পাতার এপাশ এবং ওপাশ মানে 2 ছাড় মিলিয়ে সিএস রেকর্ডটা হয়। এবং সিএস রেকর্ডের উপরে যে পাতাটা আছে, উপরের পাতায় 2 ভাগে বিভক্ত থাকে। যেমন সর্ব উপরের যে অংশটা, এই অংশটা জমিদারদের নাম থাকে এবং নিচের যে অংশটা থাকে এই অংশে কাদের নাম থাকে? প্রজা। এবং পিছনের যে সাইডটা আছে, পিছনের সাইডে কি থাকে? দাগ, তারপরে অংশ মানে কত শতাংশ সম্পত্তি, দাগে কত আছে, এখানে 2টা অংশ থাকে। একটা হয়েছে মাঝে মাঝে সম্পূর্ণ সম্পত্তির হিসাব থাকে এবং ওই দাগ অনুসারে কত অংশ সম্পত্তি পাবে তার আলোচনাটা থাকে। ঠিক আছে, এখন যদি বলি সিএস এর একটা মূল চেনার উপায়, পিছনের পাতায় মাঝে মানে সবসময় সিএস এর উত্তর সীমানা থাকে। সিএস ছাড়া অন্য কোনো রেকর্ডে উত্তর সীমানা থাকে না। সিএস এর ক্ষেত্রে কি থাকে? উত্তর সীমানা। উত্তর সীমানার পরে মন্তব্য থাকে, মাঝে মাঝে মন্তব্য থাকে বা থাকে না, কিন্তু উত্তর সীমানা সিএস রেকর্ডের জন্য বাধ্যতামূলক। ঠিক আছে, এবং সামনের পাতায় কি হলো, সামনের পাতায় 2টা অংশ থাকবে। উপরের অংশে কে? জমিদারের নাম থাকবে। জমিদার মানে কোন কোন জমিদার এই সম্পত্তিটার মালিক ছিল। এবং জমিদারের নিচে যে প্রথম পাতার উপরের পাতার যে নিচের যে অংশটা, এই নিচের অংশটায় প্রজাদের নাম থাকে। প্রজা কারা? যারা এই সম্পত্তিটা ভোগ দখলে আছে বা ভোগ দখল করতেছে তাদেরকে প্রজা বলা হয়, তাদের অংশ থাকবে। এটা হচ্ছে সিএস। তারপরে কি হয়েছে পরবর্তীতে এসে, আচ্ছা এসে কি থাকবে? আড়াআড়ি, এক পাতা। এসে থাকে কি? এক পাতা আড়াআড়ি। এটার ক্ষেত্রে কি হয়েছে, এসেতে খতিয়ান নাম্বার থাকবে 2টা, একটা হয়েছে সাবেক আর একটা হাল। আচ্ছা সাবেকটা কি? সাবেক খতিয়ান হয়েছে সিএস খতিয়ান। সাবেক খতিয়ান কি? সিএস খতিয়ান। আমরা সিএস খতিয়ানকে প্রধানত সাবেক খতিয়ান বলি এবং যেটা হাল খতিয়ান থাকে প্রধানত এটাকে এসে খতিয়ান বলা হয়। আচ্ছা এসে খতিয়ান থাকবে কিভাবে? এসে পর্সাটা আড়াআড়ি। ঠিক আছে, আর সিএস খতিয়ান লম্বা এবং এপাশ এবং ওপাশ 2 পাশই থাকবে। এবং সিএস খতিয়ানের কি থাকবে? উপরের অংশ 2 ভাগে বিভক্ত থাকবে। যেমন মাঝারে একটা দাগ থাকার পরে নিচের অংশে থাকবে প্রজা, উপরের অংশে কে থাকবে? জমিদার। এবং এই পাতার পিছনের পাতায় থাকবে দাগ এবং দাগের পরে থাকবে শ্রেণী। দাগের পর শ্রেণী মানে কি? একটা পর্যায়ে শ্রেণী বলতে বোঝায় ওই যে দাগের সম্পত্তিটা এসেছিল শ্রেণীটা কি? বাড়ি
নাল না বাগান, ঠিক আছে, এসব পুকুর নদী যাই হোক এটা হচ্ছে শ্রেণী। আচ্ছা, শ্রেণীর পর কি থাকে? উত্তর সীমানা। উত্তর সীমানা কি? ওই দাগের উত্তর পাশে কে বক দখলে আছে এটা থাকে উত্তর সীমানা। আর এই উত্তর সীমানাটা একমাত্র সিএস রেকর্ড ছাড়া কোনো রেকর্ডে দেখা যায় না। কোন রেকর্ড? সিএস রেকর্ড। সিএস রেকর্ডে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি হচ্ছে উত্তর সীমানা, যেটা সিএস রেকর্ড ছাড়া কোনো রেকর্ডে উত্তর সীমানা থাকে না। এবং সিএস এ উত্তর সীমানা থাকে পরে মাঝে মাঝে মন্তব্য থাকে, আসলে মন্তব্য গড্ডা থাকে, মাঝে মাঝে মন্তব্য উল্লেখ করে বা করে না, ঠিক আছে। তারপরে কি হয়েছে? সম্পত্তি মানে অংশ, শতাংশ, ওই দাগে কত শতাংশ সম্পত্তি আছে এটার কথা উল্লেখ থাকে। এটা কি? লম্বা, ঠিক আছে। এপাশ ওপাশ এটা হচ্ছে সিএস। আর এই সিএস রেকর্ডটা হয় কত সালে? ভারতীয় মানে এটা জমিদার প্রথার আমলে, ব্রিটিশ আমলে এই সিএস রেকর্ডটা হয়। এটা চলমান সময় হয়েছে কত? 1989 সন থেকে 1889 সন থেকে 1940। তারপরে যদি এসে বলি, এসেটা কিভাবে থাকবে? আড়াআড়ি, ঠিক আছে। এটা এক পাতা, এপাশ ওপাশ নয়, শুধু এক পাশ থাকে। কিন্তু যদি বলি এসে, বর্তমানে এসে যে নতুন একটা রেকর্ড আসছে এবং নতুন ফরম্যাট আসছে, সেটাও সিএস এর মতোই আসলে এপাশ ওপাশ থাকে, কিন্তু এটা তো প্রচলন নাই, অনেকে এটা চিনে না। সবার কাছে যেহেতু এক পাতারটা আছে, ওই বিষয় বা ওটা পরে আলোচনা করব একদিন, যখন টিউটোরিয়াল ক্লাস করাবো, অনলাইনে ক্লাস করাবো বোর্ডের মাধ্যমে, তখন অবশ্য নতুন ফরম্যাটটা সম্বন্ধে আলোচনা করব। কিন্তু পুরানো পদ্ধতিতে যেটা আছে এটা কি? আড়াআড়ি মানে পাতাল্লা, ঠিক আছে। এটাই কি থাকে? একদিকে। এই এসে খতিয়ানটা চেনার উপায় কি? এটা খতিয়ান থাকবে দুইটা, একটা হচ্ছে সাবেক আর একটা হাল। আমরা আগেও বলছি আসলে সাবেকটা কি? সাবেকটা হয়েছে কি? সিএস। সিএস রেকর্ডটা বা সিএস যে খতিয়ান নাম্বারটা, ওইটা হয়েছে কি? সাবেক। আর নিচে যখন হাল দেয়া থাকে, এক জায়গায় খতিয়ান নাম্বার দুইটা দেয়া থাকে, নিচে যখন হাল দেয়া থাকে, হাল মানে কি? এটা এসে খতিয়ান, এটা এসে খতিয়ান। এই হ্যাঁ ভাই, মাঝে মাঝে আসলে নেটওয়ার্কের সমস্যা করে, হয়তো বা এই কারণে কথা বোঝা যায় না। কিন্তু যেহেতু লাইভ, এটা ভিডিওটা চলে যাইবে, মানে রেকর্ডে ফেসবুকে থাকবে, পরবর্তীতে পুনরায় দেখে নেবেন যদি কোনো কথা বুঝতে সমস্যা হয়। যেহেতু নেটওয়ার্কের মাধ্যমে তো চলে, নেটে মাঝে মাঝে সমস্যা করতে পারে। তারপরে কি হয়েছে? এসেটা গেল কি? এসেতে কয়টা খতিয়ান থাকে? দুইটা, একটা সাবেক আর একটা হাল। আর সাবেকটা কি? সাবেক খতিয়ানটা হয়েছে সিএস এবং হালটা কি? এসো খতিয়ান। আচ্ছা, এসো খতিয়ান থাকে কি? পাতাল্লা বা আড়াআড়ি, ঠিক আছে। তারপরে কি? আরএস। আচ্ছা, আরএস খতিয়ানটা কি? এই আরএস খতিয়ানটা হয়েছে যাইয়া শুরু কবে? আরএস খতিয়ান হয়েছে একটি গুরুত্বপূর্ণ খতিয়ান। এটা শুরু হয় কবে? 1966 সালে থেকে চলে 1984 সাল পর্যন্ত। এবং বাংলাদেশে যত রেকর্ড আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় রেকর্ড হচ্ছে কি? আরএস। আরএস রেকর্ডটা থাকবে কি? এটাও লম্বা থাকবে। আরএস এর দুইটা দিক থাকবে, একটা হচ্ছে মানে সামনের পাতা এবং পিছনের পাতা। আর এখানে চেনার উপায় হচ্ছে যে সামনের যে পাতা, এই সামনের পাতাটা সিএস এর মতো দেখতে হলো, কিন্তু সিএস এ যেহেতু মাঝারে একটা আড়াআড়ি বাঘ আছে, কিন্তু আরএস এ কোনো আড়াআড়ি বাঘ থাকবে না, একদম ডাইরেক্ট। এবং আরএস এ কোনো জমিদার থাকবে না, আরএস এ যে থাকবে সে মালিক, সম্পূর্ণ মালিকের নাম উল্লেখ থাকবে প্রথম মানে উপরের পাতায়, ঠিক আছে। পিছনের পাতায় থাকবে কি? পিছনের পাতায় থাকবে দাগ থাকবে এবং মন্তব্য একটা কলাম থাকবে। মন্তব্য, আসলে মন্তব্য কি? হয়তোবা রেকর্ডের ওই যে পর্চায় লেখা থাকে না, মন্তব্য মানে দখলকার, মানে ওই সম্পত্তিটা কোন দাগে কে দখলে আছে সেটা লেখা থাকে মন্তব্যের ঘরে। মানে মন্তব্যের ঘর মানে দখলকার। আসলে ওই যে আরএস রেকর্ডে পিছনে যে দাগ থাকে, প্রত্যেকটা দাগের সামনে দখলকারের নাম থাকে মন্তব্যের কলামে, ঠিক আছে। এখানে শুধু মন্তব্যের কলাম থাকবে, এখানে কোনো উত্তর সীমানা টেমানা থাকবে না। প্রথম থাকবে দাগ, তারপর থাকবে শ্রেণী, শ্রেণীর পর থাকবে শ্রেণী কি আগেই বলছি। দাগের সামনে যে লেখা থাকে কি? আসলে এটা কি দাগ, মানে এই যে দাগটা এটা কি ভূমি? নাল, বাড়ি, বাগান, পুকুর, কোনটা? এইটা যে বিষয় লেখা থাকে এটা হচ্ছে। হ্যাঁ মিরাজ বন্ধু, ভালো আছো? চলে আসার জন্য ধন্যবাদ।
ঠিক আছে। তারপরে এটা যে দাগটা থাকে, এই দাগের পিছনের যে পাতাটা, পিছনের পাতায় থাকবে কি দাগ, তারপরে শ্রেণী, শ্রেণীর পর কি থাকবে মন্তব্য কলাম। আসলে মন্তব্য মানে কি দখলকার। আসলে প্রত্যেকটা দাগের সামনে যে মন্তব্যটা থাকবে আসলে দখলকার। মাঝে মাঝে দেয়া থাকে যে এই দাগের সম্পত্তিটা কার ভোগ দখলে আছে। আসলে মন্তব্যর ঘরে যে নামগুলো থাকে সেটা দ্বারা বোঝায় কি দখলকার। আসলে কে দখল করতেছে, মানে কে দখলে আছে, সম্পত্তিটা কে ভোগ দখল করে। বন্ধু মিরাজ, কথা কি বোঝা যায়? আজকে মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে। এই আর কি। তো দখল করার পর থাকে কি সম্পত্তির একটা অংশ, যেমন এই ঘর মাঝে মাঝে ফাঁকা থাকে অথবা এই ঘরে সম্পত্তির অংশ দেয়া থাকে, মানে কত শতাংশ। যদি এখানে দেখা যায় যে এই সম্পত্তি দাগের সম্পত্তিটা যদি দুইটা ভাগে ভাগ হয়, তাহলে কি থাকবে প্রথম যে শতাংশের ঘর বা একরের ঘর ও জায়গায় সম্পদ থাকবে, তারপরে যে হিস্সার ঘর ওখানে একটা অংশ আসবে হিস্সা। হিস্সাটা আসার পরে পরের ঘরে আবার কি থাকবে, আবার ওই যে একর এবং শতাংশ, এখানে আবার সম্পত্তির পরিমাণটা নির্ধারণ থাকবে। আর যদি এই দাগের সম্পত্তি অন্য কোনো খতিয়ানে না যায়, তাহলে কি করবে প্রথম একর এবং শতাংশ, এ ঘরে কোনো কিছু উল্লেখ থাকবে না, হিস্সার ঘরে 116 আনা থাকবে এবং পরে একর এবং শতাংশ এ ঘরে সম্পত্তির পরিমাণ লেখা থাকবে। যদি একর থাকে একরের ঘরে অংশ থাকবে, আর যদি থাকে শতাংশ শতাংশের ঘরে উল্লেখ থাকবে। আর যদি একর থাকে তাহলে একর এবং শতাংশ দুই জায়গায় সম্পত্তির পরিমাণ লেখা থাকবে। আর এই আরএসটার রেকর্ডটা কি, এটা থাকবে কি লম্বা, এপাশ এবং ওপাশ। এই সামনের যে পাতাটা আছে আরএস এ, প্রধানত এটা সিএস এর মতো দুই ভাগে বিভক্ত থাকবে না। আরএস কি দুই ভাগে বিভক্ত থাকবে না সিএস এর মতো। আরএসটা ডাইরেক্ট এক পাতা থাকবে এবং এখানে কোনো বিভক্ত বা অংশ থাকবে না। আচ্ছা, তারপরে যদি বলি সিটি অথবা বিএস। আচ্ছা, সিটি কি? সিটি হচ্ছে সিটি রেকর্ডটা শুধুমাত্র ঢাকা সিটির জন্য, এবং যেহেতু প্রত্যেকটা বিভাগকে আমরা মাঝে মাঝে সিটি বলি, সিটি নির্বাচন হয়, আসলে ওগুলো সিটি না। বিভিন্ন বিভাগীয় অঞ্চলে যে রেকর্ড গুলো হয় সব হচ্ছে বিএস অথবা বিআরএস। মাঝে মাঝে অনেকে বিএস বলে, অনেকে বিআরএস বলে, এই দুইটা। কিন্তু সিএস এবং বিআরএস এই দুটো, মানে বিআরএস বিএস অথবা সিটি দেখতে একই রকম, শুধু ঢাকা শহরের জন্য যেটা সেটা সিটি জরিপ, এবং ঢাকা ছাড়া বিভিন্ন বিভাগীয় পর্যায়ে থানা জেলা যেখানেই যে রেকর্ডটা হোক বিএস এর, এটা হচ্ছে কি বিএস। ঠিক আছে। এবং সিটি এবং বিএস দেখতে একই রকম এস এর মতো। যেমন এক পাতার রেকর্ড, এটা এক পাতা থাকবে এবং আড়াআড়ি থাকবে। ঠিক আছে, এটা আড়াআড়ি থাকবে। আরএস এবং সিএস এর মতো লম্বা না, এটা থাকবে কি আড়াআড়ি। এবং আরএস সিএস এস এ আর বিএস এবং সিটি, এই পর্সার ভিতরে বিএস সিটি এই দুইটার আমরা এক ভাগে রাখলাম এবং সিএস এস এ আর এস এটা একদিকে রাখলাম। এখানে প্রধান এই তিনটি রেকর্ডের ভিতরে, মানে চারটা রেকর্ডের ভিতরে প্রধান একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সিএস এস এ এবং আর এস, এই যে তিনটা রেকর্ড, এই রেকর্ডের ক্ষেত্রে আমরা 116 আনা হিসাব করি। আসলে সম্পত্তিটার কি হিসাব করি 116 আনা। যদি আমার 20% থাকে তাও 116 আনা, 100% যদি থাকে তাও 116 আনা। ঠিক আছে। আর যদি সিটি অথবা বিআরএস এর ক্ষেত্রে বলি, তাহলে এখানে অংশ হিসাব করা হয় 1000। আসলে আমি যে হিস্সা বা অংশের কথা বলছি, আসলে এটা কোনো সম্পত্তি না, এটা হচ্ছে অংশ। আসলে এক মালিক ওই সম্পত্তিটা কত অংশের মালিক থাকবে তাকে হিস্সা বলে। মানে ওই সম্পত্তির একজন মালিক কত অংশের মালিক সেটাকে হিস্সা বলে। আর সম্পদ তো শতাংশের ঘরে থাকবে, শতাংশ। ঠিক আছে। এখন হিস্সা অনুসারে শতাংশটা ভাগ হয়। এখন আমরা যদি মনে করি যে এস এ বা আর এস বা সিটি আর এস বা এস এ তে দুই ভাই আছে, দুই ভাই যদি থাকে তাইলে যেহেতু সিএস এস এ এবং আর এস, এক্ষেত্রে কি হয় 16 আনার হিসাব করা হয়। যদি সম্পত্তি থাকে 20% এবং মালিক যদি থাকে দুই ভাই, তাহলে এটা ভাগ হবে কিভাবে, দুই ভাই 10% 10%, এবং হিস্সার ক্ষেত্রে ভাগ হবে কত 8 আনা করে। 16 আনা যেহেতু, তাইলে অর্ধেক অর্ধেক কত 8 আনা 8 আনা, এই হিসাবে হিসাব হবে।
যেহেতু কে লাইনে আছেন আমার একটু বলবেন যে কথাটা বোঝা যায় কিনা, আমার আসলে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না যে কথাটা বোঝা যায় কি না। অনুগ্রহপূর্বক একটু জানালে ভালো হয়। ঠিক আছে, বুঝতে পারছি যে মাঝে মাঝে সমস্যা হইতে আছে, কথা বোঝা যায় না। আসলে কথা বোঝা যায়, যদি কথা বোঝা যায় আমার একটু জানাবেন। ঠিক আছে, এখন যেটা বললাম যে সিএস, এসএ ও আরএস, এখানে সম্পত্তির হিসাব মানে হিস্সাটা কি হয়, 16 আনার হিসাব, 16 আনা, 1 আনা থেকে 16 আনা পর্যন্ত। এবং এই সিএস অথবা এসএ বা আরএস এ যদি সম্পত্তি থাকে 20%, আগেও বলছি যদি সম্পত্তি থাকে 20% এবং সম্পত্তির ওয়ারিশ যদি 2 ভাই থাকে, এক্ষেত্রে কি হবে, 2 ভাই অর্ধেক অর্ধেক যেহেতু পাবে, তাহলে সম্পত্তিটা পাবে 10%, 10%। ঠিক আছে, এবং হিস্সার ঘরে হবে কত, 8 আনা করে, 8 আনা, 8 আনা, 16 আনা। এবং আমরা যদি এটা বিএস এবং সিটির ক্ষেত্রে ধরি, বিএস এবং সিটি এক্ষেত্রে যদি ধরি, তাহলে বিএস এবং সিটির ক্ষেত্রে যদি 10% সম্পত্তি থাকে এবং এখানে 2 ভাই কত পাবে, মানে 20% যদি সম্পত্তি থাকে, তাহলে 2 ভাই প্রধানত কত পাবে, 10%, 10%। যেমন ভাই ভাই কি সমান পরিমাণ সম্পত্তি পায়, ভাই মানে পুত্র সন্তান যারা আছে তারা পুত্ররা সমান পাবে। কন্যা যদি থাকে কন্যারা কি পায়, একটা ছেলের অর্ধেক। ঠিক আছে, মানে তার অর্ধেক পরিমাণ পাবে, ছেলে যা পাবে তার অর্ধেক পরিমাণ, এই আর কি। তো এখানে ছেলের হিসাবটা করতেছি, মেয়ের হিসাব না বোঝানোর জন্য। যেহেতু 20%, অর্ধেক অর্ধেক দেব, 10%, 10%। আমরা হিসাব করে বললাম কি 16 আনা। এটা কোন ক্ষেত্রে, সিএস, এসএ এবং আরএস এই তিনটা রেকর্ডের ক্ষেত্রে কি হয়, 16 আনা হিসাব হয়, 1 আনা থেকে 16 আনা পর্যন্ত। যেহেতু এখানেও 2 ভাগ হবে, তাইলে কত, 8 আনা, 8 আনা, 16 আনা, এই হিসাব। এবং আমরা যদি এটা সিটি এবং বিএসএ যাই, বিএসএ গেলে কি হবে, সিটি এবং বিএসএ মনে করেন ওই 20% সম্পত্তি, এই 20%-এর ক্ষেত্রে যেহেতু 2 ভাইকে আমরা 10%, 10% করে দিলাম, কিন্তু হিস্সার ক্ষেত্রে মানে নামের পরে যে অংশ মানে হিস্সাটা থাকে বিএস এবং সিটি, এখানে হিস্সাটা প্রধানত 1000 ভাগে ভাগ করা হয়, মানে এই হিস্সাটাকে 1000 ধরা হয়, 1000 গণনা করা হয়। যেহেতু 1000 গণনা করা হয়, যেখানে 2 ভাই, তখন এখানে কি করতে হবে, 500 এবং 500 হিসাবে গণনা করতে হবে। এবং এই 500 হিসাবে এক এক ভাই 20% থেকে পাবে কত, 10% করে। মূল কথা হচ্ছে বিএস এবং সিটি বা বিআরএস এই রেকর্ডটার ক্ষেত্রে হিস্সা হবে 1000 ভাগে, মানে এটাকে অংশটাকে বা হিস্সাটাকে আমরা কয় ভাগে ভাগ করব, 1000 ভাগে। এবং আরএস, সিএস, এসএ এই তিনটা রেকর্ডের ক্ষেত্রে কি আমরা 16 আনা হিসাবে করব। ঠিক আছে, কত, 16 আনা, 16 আনা, আর এদিকে কত, 1 আনা। আচ্ছা, 16 আনার ক্ষেত্রে যে আমরা হিসাব করি, এই যে সিএস, আরএস এবং সিটি, এখানে মানে সিটি বাদে, সিটি 1000 ভাবে গণনা করা হয়, 1000 অংশ, এখানে আর কোনো পরিবর্তন নাই। যে যত পায়, অনেকে 50 অংশ পাইতে পারে 1000 থেকে, সেই অনুসারে সম্পদ পাবে। মানে টোটাল সম্পদটাকে যদি আমরা 1000 ধরি, একজনের নামের সামনে যদি হিস্সার অংশে 50 থাকে, তার মানে হইলো ওই ব্যক্তি ওই 20% সম্পত্তি থেকে 1000 ভাগের 50 ভাগ পাবে। মানে হিস্সা অনুসারে, হিস্সা যদি 50 থাকে মানে 1000-এর ভিতরে 50, তাহলে 20% সম্পত্তি থেকে সে 1000 ভাগের 50 ভাগ পাবে। কিভাবে এটা ভাগ করব, টোটাল সম্পত্তিটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, যে রেজাল্টটা আসবে ওই রেজাল্ট দিয়ে ওই যে 50 অংশের সে মালিক, ওই 50 দিয়ে গুণ করব, তারপরে যে সম্পত্তিটা আসবে ওই সম্পত্তির মালিক সে। আর যদি সিএস, এসএ এবং আরএস এটা হয়, এখানে 16 আনা, কিন্তু এই 16 আনার ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে। যেহেতু 16 আনা সম্পত্তি এবং হিস্সাটা গণনার ক্ষেত্রে কিছুটা ঝামেলা আছে, শুধু আনা দ্বারা এই ভাগটা বা হিস্সাটা গণনা করা সম্ভব নয়। তাই এই যে 16 আনা সম্পত্তিটিকে আমরা ভাগ করি কিভাবে, হিস্সা থাকে কিভাবে, যেমন আনা থাকে, গন্ডা থাকে, করা থাকে, ক্রান্তি থাকে, তিল থাকে। যেমন সর্বপ্রথম কে আনা, আনার পরে কে গন্ডা, গন্ডার পরে কে ক্রান্তি, ক্রান্তির পর কে তিল। এই হিস্সার ক্ষেত্রে সর্বক্ষুদ্র সংখ্যা হচ্ছে তিল এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আনা। যেমন টোটাল সম্পত্তিটাকে 16 আনা হিসাব করা হয়, আর যদি আমরা বলি টোটাল সম্পত্তিতে কত তিল, তাহলে
800 তিল। আর অনুগ্রহপূর্বক আমি যে সংখ্যাগুলো বলি আপনারা দয়া করে মনে রাখবেন, এগুলো আপনাদের আজীবন প্রয়োজন হবে। যদি এই সংখ্যাগুলো আপনারা মনে রাখতে পারেন তাহলে হয়তো বা আপনাদের কাগজপাতি বা পর্চা বা রেকর্ড কারো কাছে নিয়ে যেতে হবে না, নিজেই বুঝতে পারবেন আসলে আপনি কত অংশ বা কতটুকু হিস্সার মালিক এবং ওই হিস্সা অনুসারে আপনি কতটুকু সম্পত্তি পাবেন। ঠিক আছে, তাই আপনারা মনে রাখবেন, যেমন এই হিস্সাটা যে বলি সিএস থেকে আরএস পর্যন্ত, সবাই মন দিয়ে শুনবেন, এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন যদি বলি 16 আনা, আচ্ছা আরএস, আবারও বলি আরএস, সিএস এবং এসএ, এই তিনটার ক্ষেত্রে 1 থেকে 16 আনা হিসাব করবেন। এবং এই 16 আনাটা যদি হিসাব করেন তাহলে আগেই বলছি কত, 16 আনা, তারপরে কি আনার পরে কি গন্ডা, গন্ডা কত হবে, 1 আনা সমান 20 গন্ডা, 1 আনা সমান 20 গন্ডা। 16 আনায় যদি আমরা গন্ডা বলি তাহলে 16 আনায় গন্ডা হচ্ছে কি 320 গন্ডা, আর 1 আনায় হচ্ছে 20 গন্ডা। আচ্ছা, গন্ডার পরে যদি করা বলি আমরা, 1 16 আনা হচ্ছে 1280 করা, 1 16 আনায় হচ্ছে 1280 করা। আর যদি বলি যে 1280 করা, 1 16 আনায় যেহেতু 320 গন্ডা, তো 1280 করা হলো কিভাবে, 1 গন্ডা, 1 গন্ডা সমান সমান কত, 4 করা, 1 গন্ডা সমান সমান 4 করা। করার স্থান কি, তৃতীয় নাম্বার। হিস্যার ক্ষেত্রে করার স্থান কত, তৃতীয়। আচ্ছা, তৃতীয় নাম্বারে কি করা, তাহলে গন্ডা যেহেতু দ্বিতীয় নাম্বারে, টোটাল সম্পত্তি 16 আনায় গন্ডা কত, 320 গন্ডা। এবং এই এক এক গন্ডা সমান সমান 4 করা, এক এক গন্ডা সমান সমান 4 করা। তাহলে 1 গন্ডা সমান সমান যদি 4 করা হয় তাহলে 320 গন্ডা সমান ইন্টু 4 কত হয়, 1280 করা। আচ্ছা, 1280 করা এটা তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার হিস্সা হচ্ছে কত, ক্রান্তি। আচ্ছা, ক্রান্তি কত, 1 16 আনায় ক্রান্তি হচ্ছে 3840 ক্রান্তি, এর স্থান কত, চতুর্থ, এর স্থান কত হিস্সায়, চতুর্থ নাম্বারে। এবং 1 16 আনায় ক্রান্তি কত, 1280 ক্রান্তি। আচ্ছা, না 3840 ক্রান্তি, 3840 ক্রান্তি, এবং করা হচ্ছে কত, 1280। আচ্ছা, 1 করা সমান সমান কত ক্রান্তি, 1 করা সমান সমান হচ্ছে কত, 3 ক্রান্তি। ঠিক আছে, 1 করা সমান সমান 3 ক্রান্তি। এখন এই যে 3840 যে ক্রান্তি হয়েছে এটা কিভাবে হবে, আমাদের করা যেহেতু টোটালে 1280 করা, এখন আমরা 1280 করার যদি 3 দিয়ে গুণ দিই, যেমন 1280 গুণ 3, তাহলে রেজাল্ট দাঁড়াবে কত, 3840। তার মানে 1 16 আনায় 3840 ক্রান্তি। এবং পঞ্চম হিস্সা হচ্ছে কি তিল, সবচাইতে ক্ষুদ্র হিস্সা তিল। এই তিলটা কি হবে, তিলের ক্ষেত্রে যেমন 1 16 আনায় হচ্ছে কত, 76,800 তিল। আচ্ছা, 76,800 তিল হলো কিভাবে, যেহেতু করা কত, 1280 করা, 1280 করার পর আমরা পেলাম কত, ক্রান্তি, ক্রান্তি কত, 3840 ক্রান্তি। তারপরে তিল, তিল কত, 76,800, যেহেতু করা 38,400 করা, 3840 করা, তো এখান থেকে 76,800 হলো কিভাবে, যেহেতু 76,800 হওয়ার কারণ, 1 ক্রান্তি সমান সমান কত, 1 ক্রান্তি সমান সমান 20 তিল, 1 ক্রান্তি সমান সমান কত, 20 তিল। তাই যদি আমরা 3840 ক্রান্তিকে যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে কত, 76,800 তিল। এখন টোটালে আমরা জানতে পারলাম কি, আমাদের রেকর্ড কয়টা, 4টা। সিএস, সিএস রেকর্ড কি, ক্যাডাস্ট্রাল সার্ভে, এটা কত সন থেকে কত সন হয়, 1879 সন থেকে 1940। তারপরে কি হচ্ছে এসএ, এসএ রেকর্ডটা কি, এস্টেট একিউজেশন। ঠিক আছে, এই রেকর্ডটা কত সনে হয়, 1956 সন থেকে 1962 সন পর্যন্ত। এবং এর পরবর্তী রেকর্ড কোনটা, বাংলাদেশের যে বাংলাদেশের রেকর্ড যেটা গণনা করা হয় 1900 আরএস রেকর্ড, এবং এর সময়কাল 1966 সন থেকে 1984। এবং এরপরে বিএস শুরু হয় কি 90 এর পরে। এবং সিটি রেকর্ডটা হয় কবে, সিটি রেকর্ডটা হয় যেমন ঢাকা সিটিতে শুধুমাত্র সিটি রেকর্ড হয়, এই সিটি রেকর্ডটা হয় 1999 সন থেকে 2000 সন পর্যন্ত। এবং এই 2 বছরের ভিতরে ঢাকা সিটি জরিপ বা মহানগর জরিপটা কমপ্লিট করে, কিন্তু বিএস জরিপ বা বিআরএস জরিপ সারা বাংলাদেশে এখনো বিভিন্ন জায়গায়
পরিচালিত হচ্ছে বা হচ্ছে, মানে এই রেকর্ডটা এখনো শেষ হয়নি, বিভিন্ন জায়গায় চলমান আছে এবং অনেক জায়গায় এই রেকর্ডটা শেষ হয়েছে। ঠিক আছে, এবং সিএস রেকর্ড দেখতে কিভাবে, লম্বা এবং এপাশ এপাশ এবং ওপাশ দুইটা পাশ থাকবে, মানে একটা কাগজের এ সাইড মানে ফার্স্ট সাইড এবং সেকেন্ড সাইড দুই সাইডই থাকবে, এবং এসে থাকবে কি আড়াআড়ি, আড়াআড়ি থাকবে এবং এক পাশে থাকবে। এসেতে খতিয়ান থাকবে কয়টা, দুইটা, একটা হচ্ছে কি সাবেক এবং হাল। সাবেক খতিয়ান কোনটা, সিএস খতিয়ানটাকে সাবেক খতিয়ান বলে। তারপরে যদি বলি হাল, হাল কোনটা, এটা এসএ খতিয়ান। ঠিক আছে, তারপরে কি আরএস আছে, আরএস খতিয়ান কিভাবে থাকবে, লম্বা। আরএস খতিয়ান কি থাকবে, লম্বা, তাও দুই সাইড, এপাশ এবং ওপাশ দুই পাশে আরএস খতিয়ান থাকবে। উপরের অংশে থাকবে মালিকানা এবং খতিয়ান নম্বর, এবং পিছনের পাতায় থাকবে দাগ থাকবে, সম্পত্তির পরিমাণ থাকবে এবং মন্তব্য থাকবে। এবং বিএস সিটি এগুলো একইভাবে থাকবে, বিএস এবং সিটি ঠিক এস এর মতো থাকবে, এক পাশ মানে আড়াআড়ি। ঠিক আছে, এক সাইডে থাকবে, এবং এটার হিস্সা গণনা করা হবে 1 থেকে 1000 পর্যন্ত। সিএস, এসএ এবং আরএস এটা হিস্সা গণনা করা হবে 116 আনা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।